আসসালামু আলাইকুম, স্বাগত চ্যানেল আই সংবাদে। সংবাদ স্টুডিও থেকে আপনাদের সাথে আছি আমি আনিকা জাহিন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দাসূচির সংবাদ শিরোনামগুলো। বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের ইন্টেনসিভ কেয়ার মেডিসিন বিশেষজ্ঞ এখন ঢাকায়। সুস্থতা কামনায় নেতাকর্মীদের দোয়া মোনাজাত। ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনে আবারও সশস্ত্র বাহিনীর সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের প্রত্যাশা। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড 2025-এ ভূষিত 11 ব্যক্তি ও প্রতিষ্ঠান। কৃষিতে অবদানে সেরাদের সেরা নির্বাচিত। এবং আধুনিক ব্যবস্থাপনায় চামড়া শিল্পের বর্জ্যে তৈরি হচ্ছে অর্থনৈতিক সম্ভাবনা, কাজে লাগাতে সচেতনতা ও কার্যকর পরিকল্পনার তাগিদ। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের ইন্টেনসিভ কেয়ার মেডিসিন বিশেষজ্ঞ রবার্ট ফ্রিয়েল ঢাকায় এসেছেন। চীনের আরেকটি দলেরও আজ দেশে আসার কথা রয়েছে। এভারকেয়ার হাসপাতাল ও এর আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থার আপডেট জানতে আক্তার হোসেনের কাছে যাচ্ছি, তিনি হাসপাতালের সামনে আছেন। আক্তার, বেগম খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম ও হাসপাতালের অবস্থা নিয়ে আপডেট তথ্য আমাদেরকে জানান। আনিকা, গত 23শে নভেম্বর থেকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই রাজধানীর এভারকেয়ার হাসপাতালেই রয়েছেন। বিশেষ করে গতকালকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক যখন ব্রিফ করেছেন, অর্থাৎ তিনি বলেছেন যে খালেদা জিয়া এখন রেসপন্স করছেন। সেটুকুই আসলে আপডেট, কারণ দলের পক্ষ থেকে এবং হাসপাতালের পক্ষ থেকে কিন্তু এরপরে আসলে আর কোনো ব্রিফ করা হয়নি। তবে আমরা সারাদিন অপেক্ষা করে যে বিষয়গুলো, যে তথ্যগুলো আমরা পাচ্ছি, যে বিশেষ করে খালেদা জিয়ার চিকিৎসা এবং স্বাস্থ্যের অবস্থা আসলে অপরিবর্তনীয়, অর্থাৎ তাকে যেই রেগুলার ট্রিটমেন্ট যেগুলো দেওয়া হচ্ছে সেই ট্রিটমেন্ট চলছে। তবে যেই বিশেষজ্ঞ টিম যারা এসেছে, বিশেষ করে সকাল 10টার পরে যুক্তরাজ্য থেকে আইসিইউ বিশেষজ্ঞ রিচার্ড বিলি তিনি এসেছেন। তিনি এর কিছুক্ষণ ঘণ্টাখানেক পর এই এভারকেয়ার হাসপাতালে তিনি এখনও রয়েছেন। তিনি বেসিক্যালি যে ভেন্টিলেশন বিশেষজ্ঞ হিসেবে ওনার যে প্রোফাইল দেখা গেছে, তিনি আসলে দেখবেন যে বিএনপি চেয়ারপারসনকে যে যদি আরও তার যে অক্সিজেন যে লেভেল যে কমে যাচ্ছে কিংবা সেটা নিতে পারছেন কিনা এবং তাকে ফ্লাই করার মতো সেই উপযোগী কিনা। তার আগে গতকাল চীনেরও একটি প্রতিনিধি দল দেখে গেছেন। তারাও বেসিক্যালি আসলে টেকনিক্যাল পার্সন, যে এয়ার অ্যাম্বুলেন্সে করে নেওয়ার সময় যে খালেদা জিয়ার শারীরিক সক্ষমতা কিংবা সেই বিষয়গুলো তারা খুঁটিনাটি দেখছেন। এবং রাতে আরও একটি বিশেষজ্ঞ দল আসার কথা রয়েছে চীন থেকে। অর্থাৎ সম্মিলিতভাবেই কিন্তু খালেদা জিয়ার এই চিকিৎসাটি চলছে। আপনি জানেন যে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের মেডিকেল বিশেষজ্ঞ সহ বাংলাদেশি যে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক সহ প্রায় 17 জনের একটি মেডিকেল বোর্ড এই পুরো চিকিৎসা বিষয়টি তদারক। ধন্যবাদ আক্তার আপনাকে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার জন্য শেখ হাসিনাকে দায়ী করেছেন। রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত দোয়া মাহফিলে তিনি কথা বলেন। ভাসানী মিলনায়তনে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, খালেদা জিয়া এদেশের মানুষের আস্থার প্রতীক। তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি বলে দল মত নির্বিশেষে সকলের কাছে খালেদা জিয়া প্রিয়। দেশের মানুষের দোয়া আর ভালোবাসায় বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসবেন বলে প্রত্যাশা করেন বিএনপি নেতারা। আজকে তার এই মুমূর্ষ, এই রোগাক্রান্ত, এই অসুস্থতা তো ওই হাসিনার কারণে, কিন্তু জনগণের হৃদয় থেকে, জনগণের হৃদয়কে তন্ত্রী ছিঁড়ে যে ভালোবাসা,
যে শ্রদ্ধা, যে আকুলতা, যে আবেগ দেশনেত্রীর জন্য আজকে সারা দেশে প্রকাশিত হচ্ছে। তিনি কখনো ভেঙে পড়েননি, কোনো অন্যায়ের কাছে কোনোদিন তিনি মাথা নত করেন নাই। তিনি মাথা উঁচু করে বাংলাদেশে দেশের মানুষের কল্যাণে, মানুষের অধিকার রক্ষায় তিনি তার আজীবন তার সংগ্রাম করে গেছেন। এবার যাচ্ছি অন্যান্য সংবাদে। দর্শক, এবার জাতীয় সংসদ নির্বাচন 2026। নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, আগাম সপ্তাহে যে কোনো দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। জাতীয় নির্বাচন ও গণভোট একসাথে আয়োজন ইসির জন্য বড় চ্যালেঞ্জ। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করে তিনি আরও বলেন, বুঝে শুনে ব্যালটে সিল দিতে গেলে ভোটার প্রতি সময় লাগছে 7 থেকে 8 মিনিট। চাইলে ভোট কক্ষের সংখ্যা বাড়ানো সম্ভব নয়। এই সমস্যাকে কমিয়ে আনার চেষ্টা করছে ইসি। দেশের স্বার্থে ভালো নির্বাচনের বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, শতাব্দীর ভালো নির্বাচন চায় ইসি। এক্ষেত্রে সাংবাদিকদের সহযোগী হয়ে কাজ করতে হবে। এখানে অংশগ্রহণই নয়, এটাকে নিয়ে একটু কন্টেম্পলেশন, নিজেদের মাঝে আলোচনা করা, একটা সুন্দর পর্যালোচনা করা, বিতর্ক করা যে আর কিভাবে ভালো করা যেত। এখান থেকে আমরা যে জিনিসগুলো, যে টপিকগুলো আলোচনায় আসলো, সেই টপিকগুলোকে যেভাবে উপস্থাপন করা হলো আর কিভাবে উপস্থাপন করা যেত, তাহলে পরে সবার আইডিয়াগুলোকে এক জায়গায় এনে যদি একটা মেল্টিং পটে নেওয়া যায়, আমার মনে হয় আমরা সবাই উপকৃত হব। এবারে অন্যান্য সংবাদ। গুমের মামলায় 10 সেনা কর্মকর্তার পক্ষে যুক্তি উপস্থাপনের দিন 14 ডিসেম্বর ঠিক করেছেন ট্রাইব্যুনাল। গুমের মামলায় সেনাবাহিনীর 10 কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করার পক্ষে যুক্তি উপস্থাপন শেষ করেছেন চিফ প্রসিকিউটর। তবে আবেদনের পরিপ্রেক্ষিতে আসামি পক্ষের আইনজীবীদের যুক্তি উপস্থাপনের সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। একই সাথে গুমের মামলায় ভার্চুয়ালি হাজিরের নির্দেশনা চেয়ে 10 সেনা কর্মকর্তার করা আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে শেখ হাসিনার মামলা থেকে সরে যাওয়ার ঘটনায় ক্ষমা চাওয়ায় আইনজীবী ZI খান পান্নাকে মামলা থেকে বাদ দিয়েছেন ট্রাইব্যুনাল। শেখ হাসিনার পক্ষে নতুন করে স্টেট ডিফেন্স আইনজীবী হিসেবে আমির হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 ওই আদেশ দেন। পৃথক 2 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক এবং DGFI এর সাবেক 5 মহাপরিচালক সহ 30 জন আসামি। এর মধ্যে শেখ হাসিনা ও তারিক আহমেদ সিদ্দিকী 2 মামলায় আসামি হিসেবে আছেন। দ্বিতীয় ট্রাইব্যুনালে আশুলিয়ায় মরদেহ পোড়ানোর ঘটনায় করা মামলায় সাক্ষ্য দেবেন তদন্ত কর্মকর্তা। স্ট্যান্ডার্ড চার্টার্ড চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড পেলেন 11 ব্যক্তি ও প্রতিষ্ঠান। কৃষিতে অবদান রাখায় 500 প্রতিযোগীর মধ্যে বাছাই করে নির্বাচিতদের হাতে সম্মাননা তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। অর্থনীতিতে কৃষির অবদান কমলেও কৃষি এবং কৃষক মোটেও অপ্রাসঙ্গিক নন মন্তব্য করে গভর্নর বলেন, কৃষিতে মাত্র 2% ঋণ যায়, এটা গ্রহণযোগ্য নয়। রিজভি নেওয়াজের রিপোর্ট। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং চ্যানেল আইয়ের উদ্যোগে কৃষি এবং কৃষককে সম্মানিত করার যৌথ পথ চলার 10 বছর। সেই থেকে প্রতি বছর আয়োজনটির কলেবর কেবল বাড়ছেই। নতুন নতুন বিষয় যুক্ত হচ্ছে, বাড়ছে পুরস্কারের পরিসর। সেই ধারাবাহিকতায় এবারও 11 কৃতি জন এবং প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান। দশম আয়োজনের প্রেক্ষাপট তুলে ধরেন আয়োজকরা। আমরা এই বছরে 1 দশক সম্পূর্ণ করছি এই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের। এই শুধুমাত্র 10 বছর হচ্ছে না, আমাদের এই বছরই কোইন্সিডেন্টালি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের 120 বছরও সম্পূর্ণ হচ্ছে। সো এটা এই বছরটা খুবই স্পেশাল। এই মোমেন্টে আমরা আসলে আমাদের ফরিদ রেজা ভাইকে মিস করছি।
উনি এবং সিরাজ ভাই এবং ওনার টিম মিলে আমাদেরকে এই যে আজকে যে আমরা চ্যানেলে এই স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের অ্যাগ্রো অ্যাওয়ার্ডের যে আয়োজনটা, সেটার আজকে এই পর্যন্ত যে ব্যাপ্তি এসছে, সেটা কিন্তু ওনাদের সাহায্য ছাড়া কোনো মতেই হতো না। আপনি যে ছোট কৃষি যন্ত্র দেন, ওই পয়সায় আপনি যে 35 লাখ টাকা একটা মেশিনের দাম কম্বাইন হারভেস্টারের, তার মানে 70% হাওড় এলাকার জন্য এবং হিলির জন্য 50% যদি ভর্তুকি দেওয়া, ওই মেশিনটার দাম কত হয়। অথচ এই টাকাটা যদি ছোট ছোট মেশিনে দেওয়া হয়, তাহলে প্রত্যেকটা কৃষক যাতে এই মেশিনটা এনজয় করতে পারে, তাহলে এগ্রিকালচার ডেভেলপমেন্টটা একটা হঠাৎ করেই একটা বুস্ট করবে, উপরে উঠবে। এটা একদম অবধারিত। সম্মাননা পাওয়া মানুষগুলোর অর্জনের গল্প ছুঁয়ে গেছে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের রূপসী বাংলা বলরুমের উপস্থিত সকলকে। HLNI অথবা স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক থেকে অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক ধন্যবাদ। এই যে অনুষ্ঠানটা, এই অনুষ্ঠানটা আমাদের মতো বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য একটা বড় অনুপ্রেরণা হবে এবং তাদের আগামী পথ দেখার একটা বড় একটা ভূমিকা পালন করবে। অর্থনীতিতে অবদানের তুলনায় কৃষিখাত সরকারের আরও মনোযোগ পেতে পারে বললেন গভর্নর। ক্রপ অ্যান্ড নন ক্রপ এগ্রিকালচার মিলিয়ে সেখানে কেন 2% কৃষক পাবে? তো ন্যাচারালি এই জিনিসটা আমাদের দেখতে হবে। আমরা বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে একটা স্টাডি নিচ্ছি যে কিভাবে এই জিনিসটাকে অন্ততপক্ষে বাড়িয়ে 8-10% নেওয়া যায়, সেটা চেষ্টা করতে হবে এবং এটাকে নিতে হবে একটা সাস্টেনেবল ওয়েতে। 2014 সাল থেকে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড চালু হয়েছে। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। দীর্ঘদিনের দূষণের তকমা কাটিয়ে আধুনিক ব্যবস্থাপনায় চামড়া শিল্পের বর্জ্য শুধু সম্পদেই পরিণত হচ্ছে না, তৈরি করছে বিপুল অর্থনৈতিক সম্ভাবনাও। চামড়ার ক্রোম সেভিং ডাস্ট থেকে ইন্ডাস্ট্রিয়াল প্রোটিন উৎপাদনের পাশাপাশি কাঁচা চামড়ার টুকরো থেকে তৈরি হচ্ছে জিলেটিন ও ক্যাপসুল কভার। সাভারে ট্যানারি শিল্পাঞ্চলে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন আয়োজিত চামড়া শিল্পে পরিবেশগত প্রভাব ও অধিকার বিষয়ক অনুষ্ঠানে চামড়া উপজাতের সম্ভাবনা কাজে লাগাতে সচেতনতা ও কার্যকর পরিকল্পনার কথা উঠে আসে। আব্দুল করিমের ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। পথ চলার 8 দশক পেরোলেও পরিকল্পিত ব্যবস্থাপনার অভাবে ধুঁকছে বাংলাদেশের চামড়া শিল্প। বিপুল সম্ভাবনার বিপরীতে জাতীয় অর্থনীতিতে নেই কাঙ্ক্ষিত ফলাফল। উল্টো বর্জ্য অব্যবস্থাপনায় মাটি, পানি ও বায়ু দূষণের পাশাপাশি ক্ষতিকর প্রভাব ফেলছে জনস্বাস্থ্যে। সময়ের পরিক্রমায় চামড়া শিল্পকে ঘিরে সংকট যখন আরও ঘনীভূত হচ্ছে, তখন বর্জ্য থেকে জিলেটিন, শিল্প প্রোটিন পাউডার ও ক্যাপসুল কভার সহ চামড়া উপজাত পণ্য দেখাচ্ছে আশার আলো। সাভারের ট্যানারি শিল্পাঞ্চলে চামড়া শিল্পের পরিবেশগত প্রভাব ও অধিকার বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠানে উঠে আসে সম্ভাবনার বার্তা। সেবিনের যে বসিটা নিয়ে একটা কাজে লাগাইতেছে, কাঠিং নিয়ে কাজে লাগাইতেছে, এটা যদি হয় তা তো আমাদের এই যে ডাম্পিংয়ের যেই কাজটা, এটা কিন্তু আমাদের লাগে না। মালিক শ্রমিক মিলেই আমাদের এই পরিবেশ কিভাবে টিকে রাখতে হয়, এটা চেষ্টা করতে হবে। সব কিছুতে একবারে সম্ভব হইব না, এটা আস্তে আস্তে অনেক পরিবর্তন আসবে আমাদের। বিশেষজ্ঞরা বলছেন, সমন্বিত পদক্ষেপে চামড়া শিল্প যেমন এগোবে, তেমনই আসবে অর্থনৈতিক সমৃদ্ধি। 85,000 থেকে 90,000 মেট্রিক টন আমাদের বছরে এই সলিড ওয়েস্ট আমার ডাম্পিং রেটে পড়ে। আপনি এটা যদি কাজে লাগাতে পারেন, এখান থেকে 1.5 থেকে 2,000 কোটি টাকা আপনার গভর্নমেন্ট খাতে আসবে। পরিবেশ ভালো থাকবে, আবার টাকাও পাবো। আমাদেরকে চিন্তা করতে হবে শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম। সম্প্রতি ক্রোম শেভিং ডাস্ট থেকে নবীনগরে একটা বড় ফ্যাক্টরি করছি চায়না ইনভেস্টে। আমাদের টোটাল 8,700 মেট্রিক টনের মতো ক্রোম শেভিং ডাস্ট উৎপাদন হয় বছরে। এরা পুরোটাই নিবে, তারা এখান থেকে প্রোটিন পাউডার বানাবে। এটা ছাড়া আরও 6টা প্রতিষ্ঠানকে পারমিশন দিয়েছি কাঁচা চামড়া টুকরো এক্সপোর্টের জন্য। বিল্ডিং আ সাস্টেইনেবল লেদার সেক্টর ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন ও সলিডার সুইসের তত্ত্বাবধানে আয়োজনের সহযোগী প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, সবুজের অভিযান ফাউন্ডেশন, ওশি ফাউন্ডেশন, বিলস এবং গণস্বাস্থ্য কেন্দ্র। আফরোজা হাসি, চ্যানেল আই, সাভার। আবারও জাতীয় সংসদ নির্বাচন 2026 প্রসঙ্গ। ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় নির্বাচনে আবারও সশস্ত্র বাহিনীর সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, এই নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য। বিস্তারিত জানাচ্ছেন মোস্তফা মল্লিক।
মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজ আয়োজিত ন্যাশনাল ডিফেন্স কোর্স এনডিসি 2025 এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। এবছর এনডিসি 2025 কোর্সে অংশ নেন মোট 96 জন কোর্স সদস্য। এর মধ্যে 18টি দেশের 29 জন সদস্যও অংশগ্রহণ করেন। দেশের উন্নয়ন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, সামাজিক ও গঠনমূলক কাজে সশস্ত্র বাহিনীর অবদানের প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। Your achievement represents year-long hard work, dedication and perseverance. You are now ready to undertake higher responsibilities, equipped with an enhanced understanding of national security, statecraft, policy making, strategy formulation and the intricacies of national development. The National Defense College was established with a clear vision to cultivate leaders who can navigate the complex and ever-evolving geopolitical landscape. ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন তিনি। Still, we'll have to play a very historical role very soon in our national election and referendum coming February to make it not only a historical landmark, also peaceful and festive, make it a festive occasion for all voters who turn out to vote. And the nation will remember with pride. বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান প্রধান উপদেষ্টা। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। এবারে বিজয়ের মাস ডিসেম্বর। মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ বিমান বাহিনীর আক্রমণ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1971 সালের 3রা ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে আকাশপথে মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্বের আক্রমণের সূচনা করেন কিলো ফ্লাইটের সদস্যরা। তৎকালীন স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদের নেতৃত্বে কিলো ফ্লাইটের সদস্যরা সফলভাবে আক্রমণ করেন নারায়ণগঞ্জের গোদনাইল তেলের ডিপো এবং চট্টগ্রামের তেলের ডিপোতে। বাংলাদেশে পাকিস্তান বিমান বাহিনীর উড্ডয়ন ক্ষমতা অকার্যকর করে দেওয়া হয়। ত্বরান্বিত হয় চূড়ান্ত বিজয়। ওবায়দুল রশিদের রিপোর্টে থাকছে বিস্তারিত। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে 1971-এর 28 সেপ্টেম্বর ভারতের নাগাল্যান্ডের বিমান ঘাঁটিতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উপপ্রধান একে খন্দকারের নামানুসারে গঠন করা হয় বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম কিলো ফ্লাইট। 10 জন পাইলট, 67 জন টেকনিশিয়ান, একটি অ্যালোয়েট 3 হেলিকপ্টার, একটি অর্টার ও একটি DC-3 ডাকোটা উড়োজাহাজ নিয়ে যার যাত্রা শুরু। প্রশিক্ষণ চলে 2 মাস। কিলো ফ্লাইটের নেতৃত্ব দেন সেই সময়ের স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদ। তখন আমি চট্টগ্রামের গেরিলা ফোর্সের অপারেশনাল কমান্ডার ছিলাম এবং তাই যোগ দিতে কিছু দেরি হয়েছিল। আমার কিছু পূর্ব অভিজ্ঞতা ছিল হেলিকপ্টার ফ্লাইংয়ে এবং DC-3-রও কিছু পূর্ব অভিজ্ঞতা ভিত্তিক পাইলট ছিলেন। তাতে আমাদের প্রশিক্ষণটা বেশ সুন্দরভাবে শুরু করা গেছিল। আমার প্রথম কাজ ছিল এনাদের সবাইকে একত্রিত করে নতুন আঙ্গিকে আমরা বিমান বাহিনী হিসাবে গড়ে তোলা। এটা প্রথম দিকে একটু কষ্টদায়ক ছিল, কিন্তু তাদের মনোবল এত বেশি ছিল। সবাই, যে ব্যক্তিরা কোনোদিন ওই ধরনের এয়ারক্রাফট দেখেও নেই, তারাও অতি সুন্দরভাবে অতি সহজে ট্রেনিং প্রাপ্ত হলেন। 3রা ডিসেম্বর 1971 বাংলাদেশ বিমান বাহিনীর সবচেয়ে গৌরবের দিন। যেদিন ভারতের কৈলাসহর বিমান ঘাঁটি থেকে মধ্যরাতে অত্যন্ত সাহসিকতার সাথে বাংলার আকাশসীমায় প্রবেশ করে সফল অভিযান পরিচালনা করেন কিলো ফ্লাইটের সদস্যরা। স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদের নেতৃত্বে সেই অভিযানে অংশ নেয় একটি অ্যালোয়েট হেলিকপ্টার এবং একটি অর্টার প্লেন। ফ্লাইট লেফটেন্যান্ট শামসুল আলম ও ক্যাপ্টেন আকরাম
অর্টার প্লেন থেকে রকেট ছুড়ে চট্টগ্রাম তেল ডিপো ধ্বংস করে দেন। অ্যালোয়েট হেলিকপ্টার থেকে নারায়ণগঞ্জের গোদনাইল তেলের ডিপোতে সফল আঘাত হানেন স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদ ও ফ্লাইট লেফটেন্যান্ট বদরুল আলম। যে শকটা আমি গ্রাউন্ড ফোর্স হিসেবে দিয়েছিলাম চিটাগং পাওয়ার স্টেশন অ্যাটাক করে, ঠিক একই ধরনের একটা জিনিস এসছে যে আমাদের এখন এয়ারফোর্স আছে, ওই শকটাই তাদের কাছে সবচেয়ে বেশি ডিসহার্টনিং ছিল এবার মরাল স্ট্রেংথ হিসাবে, এবং আমাদের জন্য খুবই একটা ভালো কাজ হয়েছিল। সবাই খুব খুশি যে আমাদের এয়ারফোর্স, আমাদের বলতে বাংলাদেশ এয়ারফোর্স ওয়াজ দি ফার্স্ট টু স্ট্রাইক অ্যান্ড স্টার্ট দি ওয়ার। এটা আমাদের জন্য খুব গর্বের বিষয়। প্রথম সফল অভিযানের পর মুক্তিযুদ্ধকালীন সময়ে অর্ধশতাধিক সফল অভিযান পরিচালনা করেন কিলো ফ্লাইটের সদস্যরা। প্রথমেই কেন ফিউল ডাম্পটা, যাতে তাদের প্লেন চলাবার রসদটা আমরা বন্ধ করে দিই, আর এর এফেক্টটা আমরা দুদিনের ভেতরে পেয়ে গেলাম। দুদিনের ভেতরে তাদের জাহাজ চালানো বন্ধ করে দিতে হলো। সিলেট, হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ, মৌলভীবাজার, দক্ষিণ দিকে লাকসাম, আখাউড়া থেকে শুরু করে চট্টগ্রাম পর্যন্ত প্রায় সব জায়গায় আমরা একটার পর একটা অ্যাটাক শুরু করলাম। বিমান বাহিনীর একের পর এক সফল আক্রমণ অনেকটা ত্বরান্বিত করে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয়। ওবায়দুল রশিদ, চ্যানেল আই। এবারে নিটোল টাটার কৃষি সংবাদ। বরগুনায় এবার আমন ধানের ভালো ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া, সময়মতো বৃষ্টিপাত ও রোগবালাই কম থাকায় ধানের উৎপাদন হয়েছে দ্বিগুণ। ন্যায্য মূল্য পেলে ঘুরে দাঁড়ানোর আশা করছেন কৃষক। এবারে প্রকৃতি সংবাদ। হাল আমলেও উন্নত স্বাস্থ্যসেবা বঞ্চিত নোয়াখালীর হাতিয়াবাসী। দ্বীপের লাখো মানুষের চিকিৎসা সেবায় একমাত্র ভরসা 50 শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তবে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা না থাকায় জটিল ও সংকটাপন্ন রোগীদের যেতে হয় জেলা শহরে। আর রোগী পরিবহনের নো অ্যাম্বুলেন্স বিকল থাকায় ভোগান্তিতে দ্বীপবাসী। জীবন রক্ষায় তাই দ্রুত নো অ্যাম্বুলেন্স সচলের দাবি ভুক্তভোগীদের। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের ইন্টেনসিভ কেয়ার মেডিসিন বিশেষজ্ঞ এখন ঢাকায়। সুস্থতা কামনায় নেতাকর্মীদের দোয়া মোনাজাত। ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনে আবারও সশস্ত্র বাহিনীর সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের প্রত্যাশা। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড 2025-এ ভূষিত 11 ব্যক্তি ও প্রতিষ্ঠান। কৃষিতে অবদানে সেরাদের সেরা নির্বাচিত। এবং আধুনিক ব্যবস্থাপনায় চামড়া শিল্পের বর্জ্যে তৈরি হচ্ছে অর্থনৈতিক সম্ভাবনা। কাজে লাগাতে সচেতনতা ও কার্যকর পরিকল্পনার তাগিদ। দর্শক, এই ছিল এখনকার মতো চ্যানেল আই সংবাদ আয়োজন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।